নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের ৭৭তম অংশ। হাজারিবাগে মাসিমা হঠাৎ বললেন, তোদের বাবার এত উন্নতি হলো, নিজ গুণে ইম্পেরিয়াল সার্ভিস হয়ে গেল, কই তোরা তো কিছু বলছিস না। শুনে আমরা অবাক। বাবার যে উন্নতি হয়েছে এই প্রথম শুনলাম। ওই রকম ছিলেন আমার বাবা। নিজের কিংবা ছেলে মেয়েদের সাফল্যে এতটুকু উল্লাস প্রকাশ করতেন না। সময়কালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে শীর্ষস্থান অধিকার করেছিলাম, তখনও আমাকে সোনার গয়না দেওয়া বা ভোজের আয়োজন করা দূরে থাকুক, একবারও মুখে বলেননি আমি খুশি হয়েছি। কিন্তু খুশি নিশ্চয়ই হতেন, অথচ অখুশির বেলা সে কথা পঞ্চমুখে প্রকাশ করতেন। এখনও ভাবি, ওই কটি কথা বললেই তো আমার মন ভরে যেত। কি এক কড়া স্কুলের ছাত্র ছিলেন বাবা, যে কিছুতেই মুখে প্রসন্নতার কথা আনতেন না। এখনও ভাবলে দুঃখ হয়। তখন খুশি হলেন কি না তাও বুঝতে পারতাম না। তবে বুলুদির বিয়েতে নিঃসন্দেহে খুশি হয়ে 2 হাতে টাকা করে খরচ করেছিলেন। মাসিমার ও কথায় মাকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম। বাবার ততদিনে ছুটি ফুরিয়ে গেছিল, উনি কলকাতায় ফিরে গেছিলেন। মা আরও বললেন, কলকাতায় ফিরে আমরা আর ওই ছোটো ফ্ল্যাটে থাকবো না, গড়পাড়ের সংসার উঠে যাচ্ছে। মণিদা, নানকুদা, বুলুদি আমাদের বাড়িতে আসবে। ছোট জ্যাঠামশাই আর মেজ জ্যাঠাইমা সুন্দর জ্যাঠার বাড়িতে যাবেন। মেজ বৌদি, বড় বৌদি তখনকার মতো বাপের বাড়ি যাবেন। কি আর বলবো, শুনে বুকটা হু হু করে উঠেছিল। কত স্বপ্নের, কত আশার ওই 100 নম্বর গড়পাড় রোডের বাড়ি। আজ পর্যন্ত প্রেসের ঝমঝম শব্দ কানে বাজে, ছাপার কালির গন্ধ নাকে আসে। কখনো কোনো ছাপাখানায়, প্রকাশালয়ে কিংবা বইয়ের দোকানে পা দিলেই মনের মধ্যে কে যেন বলে, এই আমি বাপের বাড়ি এলাম। ইচ্ছে করে নতুন ছাপা বইতে নাক ডুবিয়ে সারাদিন বসে থাকি। জানতাম ওদের সম্পত্তির কিছুই রাখা যাবে না, শুধু মানিক নাবালক ছেলে বলে বাপের ভাগটুকু পাবে, আর সামান্য একটু মাসোহারা। মায়ের কথায় চোখের সামনে মায়ার প্রাসাদ ঝুরঝুর করে ভেঙে পড়ল। আমরা নাকি জাস্টিস চন্দ্রমাধব রোডে একটা বড় 3 তলা বাড়িতে উঠে যাব, সেখানে সকলের জায়গা হবে। বাবা এখন থেকে বাড়ি ভাড়া বাবদ মোটা টাকা পাবেন। বাবাই বাড়ি ঠিক করে আমাদের সামান্য যা আসবাব জিনিসপত্র ছিল সব নতুন বাড়িতে তুললেন। আপিসের চাপরাশি, চৌকিদার, বাড়ির চাকররা আর বাবার বন্ধুরা সাহায্য করল। মাকে কোনো মতামত প্রকাশ করতে শুনিনি। বাবা যা ব্যবস্থা করতেন মা তাতেই খুশি থাকতেন। এক্ষেত্রে কলকাতায় ফিরে দেখলাম রাস্তাটা ভালো। বাড়ির সামনে খুদে এক তেকোনা খাস জমিতে মস্ত একটা কৃষ্ণচূড়া গাছে লালে লাল হয়ে আছে। বড় বড় ঘর, বড় বড় জানালা, 3 পাশে একতলা বাড়ি, খোলামেলা। 3 তলায় আমাদের শোবার ঘরের পাশে জাল দিয়ে ঘেরা সুন্দর একটি বারান্দা, সেখান থেকে অর্ধেক ভবানীপুর দেখা যায়। ওই বারান্দায় কয়েক বছর ধরে কত যে কবিতা পড়েছি, স্বপ্ন দেখেছি, পরীক্ষার পড়া তৈরি করেছি, 5 জনে মিলে কত গল্প করেছি তার ঠিক নেই। হাজারিবাগেও বড় আনন্দে ছিলাম। বাড়ির পেছনে একটা মাঠ, মাঠের ওপারে পোস্ট অফিস। সেখানে জানলা দিয়ে রোজ বেলা 11টা থেকে চিঠিপত্র বিলি হতো। পোস্ট অফিসের পাশে বুথ সাহেবের বাড়ি। তার 10টা মেয়ে, কেউই খুব কালো নয়, দেখতেও মন্দ নয়। পোস্ট অফিসের সামনে পুলিশ সার্জেন্টদের প্রশিক্ষণ কেন্দ্র। শুনলাম কচি কচি সার্জেন্ট ধরে সাহেবের আগেই 9টা মেয়েকে পার করেছেন। এবার 10 নম্বরে মহড়া দেওয়া হচ্ছে। আমরা থাকতে থাকতেই পোস্ট অফিস থেকে চিঠি আনতে গিয়ে কে যেন শুনে এলো 10 নম্বরও বাগদত্তা হয়েছে। মেজদি ভারী রসিক মানুষ ছিলেন, আর যেমন রান্নায় তেমনি কারুশালাইয়ে দক্ষ। মেজ জ্যাঠাইমার হাতে যতগুলি মেয়ে মানুষ হয়েছিল সবকটি বেজায় ভালো রাঁধিয়ে। শুধু ঘরোয়া রান্নায় সিদ্ধহস্ত নয়, পান্তুয়া, রসগোল্লা, কেক, পুডিং, রোস্ট থেকে শুরু করে পেশাদার ময়রার হাতের খাজার মতো খাজা পর্যন্ত। শেষেরটিতে আমার বড়দি সুলেখিকা সুখলতা সবচাইতে পারদর্শী ছিলেন। সঙ্গে সঙ্গে এরা লেখাপড়া, গান বাজনাতেও শিখেছিলেন। খালি মায়ের গলায় গান আসতো না, দিদির আমারও যেমন আসে না। ছবি আঁকতেও সব ওস্তাদ। আর এদের স্বামী সেবা দেখে অবাক হতাম। বড়দির একটু মেজাজ ছিল, মাকে কিংবা মেজদিকে কখনো প্রকাশ্যে স্বামীর সঙ্গে তর্ক করতেও শুনিনি। অবশ্যই সেই ব্যবস্থার আমি খুব প্রশংসা করতে পারছি না, কারণ কিঞ্চিত ন্যায্য কথা না শোনালে পুরুষদের বড্ড বার বেড়ে যায়।
যতই ফেরবার সময় কাছে আসে আমাদের ভ্রমণের নেশা ততই বাড়ে। শহরে ভেতরটা দেখতে কিছুটা বাকি রাখা হয়নি। কানহারি পাহাড়, লেক, কলাম্বাস কলেজ ইত্যাদি দেখা হয়ে গেছিল। এর মধ্যে দাদামশায়ের এক শিষ্য বাড়ি থেকে কী করে আমাদের পরিচয় পেয়ে নেমন্তন্ন করে নিয়ে গেল। কি ভালো লোক তারা, সে আর কি বলবো। দাদামশাই 1902 সালে কাশিতে মারা যান। আমি বলছি 1925 সালের কথা। ইতিমধ্যে তারা প্রকৃত শিষ্যরা সবাই পরলোকে গেছেন, তবে তাদের ছেলে বউরা আছেন। তাদের কেউ কেউ দাদামশাইকে চাক্ষুষ দেখেছিলেন। কিছু বইপত্র ছিল তাদের কাছে, কি বই তা আর খুঁড়ে দেখাননি। একটা আসন, তা সে বাঘ, ছাল না হরিণের চামড়া মনে করতে পারছি না, আর একটা মস্ত বড় চিনেমাটির পেয়ালা। তাতে করে দাদামশাই চা খেতেন। এত বড় পেয়ালা আজ পর্যন্ত আর দেখিনি। তবে অবনীন্দ্রনাথের কোনো বইতে পড়েছি যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও মস্ত এক পেয়ালায় চা খেতেন। একবার কে যেন সে পেয়ালাটি ভেঙে ফেলাতে মহর্ষির বড় নাতি দীপু ঠাকুর সমস্ত চীনা বাজার ঢুঁড়ে তবে একটি পেয়েছিলেন। তাও বোধহয় বুড়ো ভদ্রলোকের খুব পছন্দ হয়নি। আমার সেদিন ওই পেয়ালাতে হাত বোলাতে ইচ্ছা করছিল, কিন্তু ওরা যেমন আলগোছে ধরে দেখছিলেন সে ঠিক সাহস পায়নি। দাদামশাইয়ের ব্যবহার করা কোনো জিনিস আমি চোখে দেখিনি। মায়ের কাছে একখানি চিঠি পর্যন্ত ছিল না। দাদামশাইয়ের মৃত্যুর পর তার সামান্য যা কিছু সংসার জীবনের সম্পত্তি ছিল, ওর শিষ্যরা কেউ কেউ সেগুলি ওর প্রতিষ্ঠিত ছোট আশ্রমটির জন্য দাবি করেছিলেন।